আমি তমশ্রী। পুরনো দলে পুরনো সৈনিক, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়, বাবার পথে ছেলে শুভ্রাংশু। মুকুলকে আমরা আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরলো। বিজেপি করতে পারলাম না, করব না, সেই কারণেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার পুরনো ঘরে ফিরে গেছি। দু 2017 শেষ থেকে 2021 বিজেপির সঙ্গে 3.5 বছরের সম্পর্ক চোকালেন। আবার তৃণমূলে ফিরলেন মুকুল রায়, তৃণমূলে ফিরলেন মুকুল পুত্র শুভ্রাংশু। মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে, তবে আমি মনে করি মুকুল এখানে আসাতে মুকুল নিজে মানসিক একটা শান্তি পেল। বিজেপি করা যায় না, অলওয়েজ ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। নিজের খুব ভালো লাগছে, সব পুরনো ছেলেগুলোর সাথে আমার দেখা হচ্ছে। এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো হচ্ছে, ভালো লাগছে। বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী। তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না কি ক্ষতি হবে, লাভ তো বিশেষ কিছু হয়নি, ক্ষতি কি হবে। ছিলেন আগে বীজপুরে, সেখান থেকে গেলেন নাগপুরে, সেখান থেকে গেলেন আবার ভবানীপুরে। যুব কংগ্রেসে মমতার সহযোগী, তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, রাজ্যসভার সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, বরাবর ঘাসফুলের ঘরেই মুকুল। 2017 পদ্মে পা। ওকেও অনেক রকম চমকে ধমকে এজেন্সি দেখিয়ে অনেক কিছু, ওর উপরেও অত্যাচার কম হয়নি। মুকুলবাবুকে ভয় দেখানো হয়েছিল, মুকুলবাবু বাচ্চা ছেলে, ভয় পেয়েছিলেন। জুজুর ভয় না কিসের ভয় আমরা সেগুলো জানি না। अभी बंगाल में जो स्थिति है, ये स्थिति में कोई बीजेपी में रहेगा नहीं। তৃণমূলের এখনকার যে রণনীতি, তাতে বিজেপির সকলকে খতম করে দেওয়ার রাজনীতি শুরু করেছেন। বিজেপির সিম্বলে নির্বাচিত কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ নিশ্চয়ই তিনি অচিরেই ত্যাগ করবেন। তৃণমূলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় এই দায়িত্বে ছিলেন মুকুল। প্রাক্তনকে উত্তরীয় পরিয়ে দেন বর্তমান। কয়েকদিন আগে মুকুলের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালেও যান অভিষেক। আমার সাথে মতবিরোধ কোনোদিনও ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। He will play the important role. Whatever he played earlier the role, he will play the same role, no problem. তৃণমূল কংগ্রেস ইজ এ কালেকটিভ ফ্যামিলি। যতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুকুল রায়ের সুসম্পর্ক বজায় থাকতো, ততদিন পর্যন্ত মুকুল রায় তৃণমূল ভবনের মধ্যে এই ঘরেই তিনি এখানে বসতেন, যা তৃণমূল কংগ্রেসের বর্তমান মিডিয়া সেন্টার হিসেবে পরিচিত হয়েছে। মুকুল রায় কি ফের দলে ফিরে আসার পর এই ঘরেই বসবেন? এটাই কি তার নতুন অফিস হবে? এই জল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। জোড়া ফুলে মুকুল রায়। গতকালই পদ্মফুল ছেড়ে জোড়া ফুলে আসেন মুকুল রায়, আর ইতিমধ্যেই কাঁচরাপাড়ার বাড়ি থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেই ছবি এক্সক্লুসিভ আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে কাঁচরাপাড়ার বাড়ি থেকে, তাদের নিজের বাড়ি থেকে ইতিমধ্যেই বেরিয়েছেন এবং কলকাতার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। গতকালকেই আমরা দেখেছি যে পদ্মফুল ছেড়ে জোড়া ফুলে প্রত্যাবর্তন করেছেন মুকুল রায়। বিস্তারিত জানবো, ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছে আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কোথায় যাচ্ছেন, কি জানতে পারছো? দেখো, গতকালই আমরা দেখেছিলাম যে তৃণমূল ভবনে, সেখানে গিয়ে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং করার পরেই সেখান থেকে সোজা তিনি যে কাঁচরাপাড়ার বাড়ি, সেই কাঁচরাপাড়ার বাড়িতে চলে আসেন। রাতভর তিনি সেখানেই ছিলেন। আর সকালে বেশ কিছু তাদের অনুগামী, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে মুকুল রায়। এরপরেই আমরা দেখি যে সকাল 8:30 নাগাদ তিনি কাঁচরাপাড়ার যে বাড়ি, সেই বাড়ি থেকে বেরিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, কাঁচরাপাড়া থেকে তিনি সল্টলেকের যে বাড়ি রয়েছে সেখানে তিনি প্রথমে যাবেন, তারপরে তিনি তৃণমূল ভবনেও যেতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই তুমি জানো যে গতকালই আমরা দেখেছিলাম যে রাজ্য পুলিশের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। আজকেও রাজ্য পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তিনি তার কাঁচরাপাড়ার বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন। যদিও তার বাড়ির সামনে আমরা দেখেছি যে সিআইএসএফ এর যে বাহিনী, সেই সিআইএসএফ বাহিনী সেই
বাহিনী এখনো মোতায়েন রয়েছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। কিন্তু মুকুল ঘনিষ্ঠ ও শিবির সূত্রে যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করার আবেদন করেছেন মুকুল রায় এবং সব মিলিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখান থেকে তার পরবর্তী কর্মসূচি ঠিক করবেন। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে। মুকুল রায়কে রাজ্য পুলিশের নিরাপত্তা যে খবর পাওয়া যাচ্ছে এবং কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মুকুল রায়। গতকাল থেকেই মুকুল রায়কে রাজ্যের নিরাপত্তা দেওয়া হয়েছে, রাজ্য পুলিশের নিরাপত্তা মুকুল রায়কে। আরো বিস্তারিত জানবো, অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, দেখো 2017 সালে বিজেপিতে যোগদান করার পর মুকুল রায়ের নিরাপত্তার দায়িত্ব ছিল কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর এবং বেশ কয়েকজন সদস্য নিরাপত্তা রক্ষী বাহিনী মুকুল রায়ের অত্যন্ত পরিচিত হয়ে উঠেছিলেন এবং শুধু তাই নয়, মুকুল রায়ের বৃত্তে যারা থাকেন তাদেরও খুব অত্যন্ত পরিচিত এবং সল্টলেক BD 51 যে বাড়িতে মুকুল রায় ছিলেন সেখানেও এই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কার্যত একটা যোগসাজশ তার এমন একটা বন্ডিং হয়ে গিয়েছিল, অন্য কোনো নেতা নেত্রীরা দেখা করতে গেলেও এই নিরাপত্তা রক্ষীরা থাকাটা অনেক সুবিধা হতো মুকুল রায়ের। এবং এই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বাহিনী মুকুল রায় একেবারে দলবদলের সিদ্ধান্ত থেকে ছাড়তেই হতো। কাল দুপুরই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছিলেন এবং চিঠি দিয়ে তিনি এই নিরাপত্তা প্রত্যাহার করার আবেদন রেখেছিলেন। তবে গতকাল রাত পর্যন্ত কোনো ইন্টিমেশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এসে পৌঁছায়নি। আজ যদি সেটা ডেভেলপমেন্ট হয় সেক্ষেত্রে হয়তো এই সিআইএসএফ বা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বাহিনী যা মুকুল রায়ের বাড়ির গতকাল রাতেও তো বাড়ির বাইরে তারা পাহারায় ছিলেন তারা হয়তো উইথড্র হবেন। কিন্তু যতক্ষণ না তার এই চিঠি কনসিডার করছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক ততক্ষণ পর্যন্ত এই নিরাপত্তা থাকবে এমনটা কিন্তু সূত্র মারফত জানা হচ্ছে। তবে সেক্ষেত্রে আজ দুপুরের মধ্যে হয়তো সিদ্ধান্ত হয়ে যেতে পারে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বাহিনী তারা মুকুল রায়ের নিরাপত্তা থেকে প্রত্যাহার হবেন কি হবেন। অনেক ধন্যবাদ অর্ণব তোমাকে। মুকুল রায়ের রাজ্য পুলিশের নিরাপত্তা, কেন্দ্রীয় নিরাপত্তা, এই সমস্ত বিষয় নিয়ে মুকুল রায়ের বাড়ির সামনে থেকে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। দেখুন, আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির সামনে এখনো পর্যন্ত সিআইএসএফ এর যে বাহিনী সেই বাহিনী রয়েছে। যদিও মুকুল রায় সকালবেলা আজকে কাছড়াপাড়ার এই বাড়ি থেকে তিনি বেরিয়ে পড়লেন কলকাতার উদ্দেশ্যে। যদিও তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে না চাইলেও তিনি বলেছেন যে কেন্দ্রীয় নিরাপত্তা তার আর লাগবে না। ইতিমধ্যেই সেই বিষয়টি যাতে কেন্দ্রীয় নিরাপত্তা থেকে প্রত্যাহার করে নেওয়া হয় সেই বিষয়টি তিনি সংশ্লিষ্ট মন্ত্রককে জানিয়েছেন। তবে মুকুল রায় তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেখানেই থাকবেন। তার স্ত্রীর অসুস্থ, সেই বিষয়ে খোঁজখবর নেবেন। তবে সংবাদ মাধ্যমের সামনে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন, এমনটাই জানালেন মুকুল রায়। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কাজরাপাড়া। মুকুল রায়ের নিরাপত্তা ব্যবস্থা কতটা থাকবে বা না থাকবে সেটা সরকারি প্রক্রিয়া, এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যতক্ষণ সরকারি নিয়ম আছে তার সঙ্গে সিকিউরিটি আছে, সিকিউরিটি তো ওনার সঙ্গে থাকবে যেখানে যাননি। তো সিকিউরিটি ছিল, অসম্ভব কিছু নয়। সেটা যারা দিয়েছে তারা ভাববে সিকিউরিটি থাকবে কি না থাকবে। যেমন আমাদের অনেক পার্টিতে নেতা এসেছিলেন, তাদের রাজ্যের সিকিউরিটি ছিল, আসার সঙ্গে সঙ্গে তারা তুলে নিয়েছিল। তো সেটা সরকারি প্রসেস, তারা ঠিক করুন। কুল বদল, আবারও ফুল বদল, তৃণমূলে ফিরলেন মুকুল রায়, আবার এক নতুন অধ্যায়। নিজের খুব ভালো লাগছে যে অত্যাধিক সব পুরনো ছেলেগুলোর সাথে আমার দেখা হচ্ছে। তৃণমূলে মুকুলের সেকেন্ড ইনিংস, ঘর ওয়াপসি। তৃণমূল মুকুলের সম্পর্কে শুরু অনেক বছর আগে। মুকুল রায় যুব কংগ্রেস নেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। সেই সময় ক্রমশ যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মমতার আস্থা অর্জন করেন। 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় সেই দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 2006 সালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন। সে বছরই তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভায়। 2009 সালে দ্বিতীয় ইউপিএ মন্ত্রিসভায় জাহাজ প্রতিমন্ত্রী হন মুকুল। 2012-তে রেল মন্ত্রী। এগোতে থাকে সময়, নানা ইস্যুতে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। শেষমেশ দলত্যাগ, ফুল বদল। 25 সেপ্টেম্বর 2017 তৃণমূল ছাড়েন মুকুল। ওই বছরই বিজেপিতে যোগ দেন। কিন্তু বিজেপিতে যোগ দিলেও দীর্ঘদিন পদ ছাড়াই থাকতে হয় তাঁকে। 2020 সালে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি করা হয়। এরপর 21-এর কুরুক্ষেত্র। দীর্ঘদিন পরে ফের ভোটের ময়দানে মুকুল রায়। বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক হয়েছেন মুকুল।
কিন্তু বিধায়ক হওয়ার পর থেকে তেমন ভাবে দলের আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে দেখা যায়নি। দিলীপ ঘোষের বৈঠকেও ছিলেন না। এসবে নানা মহলে জল্পনা শুরু হয়। শেষমেশ তাই হলো, ফের তৃণমূলে মুকুল। ও আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরলো। নিউজ 18 বাংলা। মুকুলের দল বদল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কি বলেছেন শোনাবো। যদি টিএমসি ছেড়ে না হলে টিএমসি ক্ষতি না হয়, তো বিজেপি ছেড়ে গেলে বিজেপির ক্ষতি কেন হবে? এটা তো অনেকের দল ছাড়াটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তারা সেটা করছেন। ভারতীয় জনতা পার্টি সেই লোকেদের উপর নির্ভর করে যারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছে। এরকম লোকেরা বিজেপি থাকতে পারবে না। বিজেপি থাকতে হলে তপস্যা করতে হবে, ত্যাগ করতে হবে, লড়াই করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। যারা কেবল ক্ষমতার স্বাদ নিতে চান, ভোগ করতে চান, বা ক্ষমতায় এসে যত রকম ধান্দা হয় করতে চান, তারা বিজেপি থাকতে পারবেন না, আর থাকতে দেবো না আমরা। যে চাণক্য ছেড়ে আসার পরেও টিএমসি 213 সিট জিততে পারে, আর আমাদের 200 টার্গেট যদি 177 হয়, কে চাণক্য, তার কি উপযোগিতা, সে তো বোঝাই যাচ্ছে। আগামী দিন আরো বোঝা যাবে। তৃণমূল ছেড়ে বিজেপি, আবার বিজেপি ছেড়ে তৃণমূল। কেন বিজেপি ছাড়লেন মুকুল রায়? তৃণমূলে ফিরে মুকুল বললেন, বিজেপি করতে পারলেন না। আবার ফুল বদলালেন মুকুল রায়। অনেকে বলছেন কুল বদলালেন মুকুল। ও আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরলো। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি পদ, বিধানসভা ভোটে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তরে জয়। দিল্লির বিজেপি নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে গুরুত্বপূর্ণ বৈঠক। তাও কেন তৃণমূলে ওয়াপসি? বিজেপি করতে পারলাম না, করব না, সেই কারণেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার পুরনো ঘরে ফিরে গেছি। বিজেপি করা যায় না, শোষণ এত বেশি, এত নির্দয় তারা, যে তারা কোনো মানুষকে ভালোভাবে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না। তৃণমূলে থাকাকালীন মুকুল রায় ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সংগঠনকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল মুকুলের কাঁধে। একের পর এক ভোটে সাফল্য। অনেকেই মুকুলকে বলতেন চাণক্য। এহেন মুকুল রায় 2017 সালে বিজেপিতে যোগ দেন, কিন্তু মুকুল ঘনিষ্ঠদের দাবি পদ্ম শিবিরে তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। 3 বছর তো বিজেপির সংগঠনে কোনো পদই দেওয়া হয়নি মুকুলকে। শেষমেশ 2020 সালের শেষের দিকে সর্বভারতীয় সহসভাপতি করা হয়। পরের বছরেই আবার বিধানসভা ভোটে প্রার্থী মুকুল। পর্যবেক্ষকদের একাংশের ধারণা, এটা মুকুল অনুগামীরা ভালো চোখে দেখেননি। কারণ তাদের মতে একসময় হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী, একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে যে গুরুত্ব দেওয়ার কথা, তা গেরুয়া শিবির দেয়নি। সবাইকে নিয়ে চলতে হয়, লবিবাজিটা বন্ধ করে আমার মনে হয় সবাইকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। যে একটা সময় গোটা রাজ্য চালিয়েছেন, তাকে ইলেকশনে কাজেই লাগানো হলো না, আমার মনে হয় না তাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে। এর ঠিক উল্টো সুর শ্রমিক ভট্টাচার্যের গলায়। তার দাবি, বিজেপিতে মুকুলকে যথেষ্টই গুরুত্ব দেওয়া হয়েছে। যোগদান করবার পর পার্টি তাকে যথেষ্ট গুরুদায়িত্ব দিয়েছিল। পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবার দায়িত্ব, লোকসভা নির্বাচনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। পার্টি তাকে একটা মর্যাদার আসনে বসিয়েছিলেন। তারপরে কেন মুকুল রায় দল ছেড়ে চলে গেলেন, সেটা পার্টির উচ্চতর নেতৃত্ব সেটা নিয়ে আলোচনা করবেন। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর থেকেই দিলীপ ঘোষের সঙ্গে তার যেন ঠান্ডা লড়াই। বারবার প্রকাশ্যে এসেছে দ্বন্দ্ব, যা কয়েকদিন আগেও দেখা গিয়েছে মুকুলের অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়া নিয়ে। আমার সাথে তার কোনো কথাও হয়নি, যোগাযোগও হয়নি। হ্যাঁ, অর্থাৎ স্বাভাবিকভাবে তিনি কাকে দেখতে গেছিলেন, কেন গেছিলেন, এর মধ্যে আমার কোনো জানাও নেই। সিরিয়াসলি ইল, তাকে যে কেউ দেখতে যায় সেটা তো তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি গেছি, দেখেছি, চলে এসেছি, এর জন্য কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যাওয়ার দরকার নেই। আমি মিটিংয়ে ছিলাম, দেখলাম অভিষেক ব্যানার্জিও গেছেন, তখন আমার একটু চিন্তা বাড়লো, তাই আমি দেখতে গেছিলাম। এতে জল্পনা আরো বাড়ে। তাহলে কি মুকুল তৃণমূলে ফিরছেন? সেই জল্পনায় শেষমেশ সত্যি হলো, মুকুল ফিরলেন তৃণমূলে। নিউজ 18 বাংলা। মুকুল রায় তৃণমূলে, আর তৃণমূলে ফেরার পরেই বিজেপি ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ তপন সিনহাও। বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি পদ থেকে শুক্রবারই ইস্তফা দেন তিনি। তবে মুকুল রায়ের মতো তিনি তৃণমূলে ফিরবেন কিনা তা এখনো স্পষ্ট করেননি তিনি।
বিজেপি অবশ্য জানিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই বিজেপিতে যোগ দেন তপন সিনহা, কিন্তু তা না হওয়ায় বিজেপি ছাড়লেন তিনি। দল একটা ডেজিগনেশন দিয়ে দিয়েছে, আপনি সহসভাপতি। সেই অনুযায়ী সত্যি কাজ করতে পারছিলাম না। কাজ যখন করতেই পারছি না, পদ আঁকড়ে থেকে লাভ নেই। আগামী দিনে কি করব সেটা সময় বলবে। যিনি পদত্যাগ করেছেন তপন সিনহা, ডাকনাম খোটে, তো উনি তৃণমূল থেকে এসেছিলেন, হয়তো কোনো স্বার্থে এসেছিলেন, যে দেখলেন দলটা আর ক্ষমতায় আসতে পারেনি, যার জন্য ওনার স্বার্থ পূরণ হলো না, তাই আবার যেখানে গেলে স্বার্থ পূরণ হবে হয়তো সেই দিকে টান নিচ্ছে। তো এইসব মানুষ গেলে বিজেপির কোনো যায় আসে না। নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে এনকাউন্টার, তারপর থেকেই আতঙ্কে অন্য আবাসনের বাসিন্দারাও। বুধবার নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে এনকাউন্টার, খতম পাঞ্জাবের দুই গ্যাংস্টার, দুজনেই এই আবাসনে ভাড়া নিয়েছিল। একথা জানার পর থেকেই আতঙ্কে নিউটাউনের অন্য আবাসনগুলির বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাড়াটে সম্পর্কে অধিকাংশ সময়ই কোনো তথ্য থাকে না। যেমন বলাকা আবাসন, এখানে 928টি ফ্ল্যাট, সিসি ক্যামেরা রয়েছে 6টি, 300 ফ্ল্যাটই ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু ভাড়া নিয়ে কারা থাকেন সে বিষয়ে অনেকেই অন্ধকারে। একটা তো যারা ভাড়া আসে বা যায়, যারা কেনে বা করে, তার একটা ডেটা এখানেও থাকে, থানাতেও থাকে, হিটকোতেও থাকে, কিন্তু সেইটা কে ভেরিফাই করবে? এরকম আছে অনেক, তো বাইরে বাইরে থাকে, তারা কিছু জানে না, ব্রোকাররা থাকে, ওরা টেনেন্ট ঢোকালো আর মালিক তো বাইরে থাকে, কুরিয়ার করে দিল, এরকম আছে। নিউটাউনেরই মুনবিম আবাসন, এখানকার আবাসিকদের দাবি ভাড়াটে সম্পর্কে খোঁজ খবর রাখা হয়, তবে এনকাউন্টারের ঘটনায় তারা আতঙ্কিত। আমরা নিউটাউনে এখানে থাকতে এসেছি, এখানকার শান্তিপূর্ণ পরিবেশ এবং এখানকার সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু খুব উন্নত এবং হাইটেক সিটি হিসাবে আমাদের এবং হিসাবেই গড়ে উঠছে আর কি। এগ্রিমেন্টটা আমরা প্রথমে দেখি, তারপর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আমরা চাই ওদের কাছে। যে ভাড়া নেবে সে যদি এখানে কোথাও চাকরি করে, তার এমপ্লয়ার আইডি কার্ডটা আমরা দেখতে চাই। সানরাইজ পয়েন্ট, এখানে অভিযোগ গুরুতর। বাসিন্দাদের দাবি আবাসনে মাঝরাতে লোকজন আসেন, চেকিং করতে গেলে অনেকেই কাগজপত্র দেখাতে চান না। এমনও ঘটনা ঘটেছে যে যারা চ্যালেঞ্জ করেছে আমাদের অফিস বেয়ারার্সরা, তাদেরকে অনেক সময় ফলস কেসে জড়াবার চেষ্টা করেছেন। সাপুরজির ঘটনার পর থেকে নিউটাউনে বিভিন্ন আবাসনের নিরাপত্তা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। চিন্তিত আবাসিকরা, তবে বেশি করে ভাবাচ্ছে ভাড়া দেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যেই বিভিন্ন আবাসনে ভাড়া দেওয়ার প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। ক্যামেরায় সুদীপের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, নিউটাউন। নিউটাউনের আবাসনে খতম দুই গ্যাংস্টারের দেহ, জসপ্রীত ও ভুল্লারের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলো, এমনটাই খবর উঠে আসছে এবং আরো বিস্তারিত জানবো। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, কি জানা যাচ্ছে? জয়পাল সিং ভুল্লার, অন্যদিকে জসপ্রীত সিং, এই দুই যে গ্যাংস্টার যার নিউটাউন আবাসন আর সাপুজি আবাসনে যার এনকাউন্টার হয়েছিল, সেই দুই গ্যাংস্টারের মৃতদেহ কিন্তু ইতিমধ্যেই তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং সকাল 8টা নাগাদ পরিবারের লোক প্রথম আরজিকর হাসপাতালে এবং সেখানে কিন্তু টেকনোসিটি থানার পুলিশ যেমন পৌঁছয় এবং নিয়ম অনুযায়ী যে ছিল যে কত কটা এনওসির সমস্যা হয়েছিল এবং সেই এনওসি সমস্যা যখন মিটে যায়, অর্থাৎ পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এখানে মেল করা হয়। এর পরবর্তী সময় কিন্তু এই মুহূর্তে পরিবারের সদস্যদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে এবং কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়েছিল এবং বিমানবন্দরে তারা এই মুহূর্তে পৌঁছে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে 11:30 নাগাদ বিমানে, অর্থাৎ পাঞ্জাবের উদ্দেশ্যে কিন্তু এখান থেকে দুই মৃতদেহ, অর্থাৎ দুই গ্যাংস্টারের মৃতদেহ নিয়ে কিন্তু রওনা দেবে পরিবারের সদস্যরা। ধন্যবাদ অনুপ। পরিবারের হাতে দুই গ্যাংস্টারের দেহ, জসপ্রীত ও ভুল্লারের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলো এবং যেমনটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর থেকে তাদের দেহ নিয়ে যাওয়া হবে পাঞ্জাব। এই মুহূর্তে সেই ছবি দেখছেন, জসপ্রীত ও ভুল্লারের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং দুই গ্যাংস্টারের দেহ পাঞ্জাব নিয়ে যাওয়া হবে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবে তার পরিবার। নেটওয়ার্ক 18 ফেডারেল ব্যাংক সঞ্জীবনী গাড়ি গোটা দেশে করোনা বিধ্বস্ত এলাকায় ঘুরছে। টিকাকরণের জন্য সচেতনতা জরুরি, এই বার্তা প্রচারে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজ আমাদের সঞ্জীবনী গাড়ি কোথায় রয়েছে দেখুন।
ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে নেটওয়ার্ক 18 ও ফেডারেল ব্যাংকের ক্যাম্পেইন সঞ্জীবনী আর শর্ট অফ লাইফ ভারতের সমস্ত নাগরিককে কোভিড টিকা নিতে অনুরোধ করা হচ্ছে। দেখে নিন ক্যাম্পেইন অ্যান্থেমের প্রথম ঝলক। টিকা নিন, করোনাকে হারান। टीका लगा, वो जरा टीका लगा, जब अपनी बारी आए टीका लगा, हो ये जो